এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলা চলছে, গাজায় আরো 32 জন নিহত। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের। সুদানের আরএসএফ বাহিনীকে অস্ত্র দেবে না আরব আমিরাত। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। বাশার আল আসাদের সঙ্গে দেখা করবেন পুতিন। নাইজেরিয়ায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু। ইসরায়েলি হামলা চলছে, গাজায় আরো 32 জন নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় গত বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত 24 ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 32 জন এবং আহত হয়েছেন আরো 94 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনীর গত 14 মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন 45,129 জন এবং আহত হয়েছেন 1,07,338 জন। নিহত আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র ওরিশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে ওরিশনিকের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পুতিন বলেন, যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরিশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করছেন তাদের নিয়োগকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসুন আমরা একটা দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিয়েভে একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো মোতায়েন করবেন, আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করার টার্গেটকে লক্ষ্য করে ওরিশনিকের ক্ষেপণাস্ত্র ছুড়ব। ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যে আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জবাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানা, বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। হুথি ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানায়, গতকাল ভোরের দিকে সানা ও বন্দর নগরী হোদেইদাতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। সানার 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। এছাড়া হোদেইদাহর বন্দরে শত্রুপক্ষ অন্তত 4টি হামলা চালিয়েছে। 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। ইসরায়েলি হামলায় 9 জন নিহতের খবর জানিয়েছে আল মাসিরা চ্যানেল। তাদের মধ্যে বন্দর নগরী সালিফে 7 জন এবং রাসিসা জ্বালানি অবকাঠামোয় বাকি 2 জন নিহত হন। 2টি জায়গায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদা প্রদেশে অবস্থিত। সুদানের আরএসএফ বাহিনীকে অস্ত্র দেবে না আরব আমিরাত। বিগত 1.5 বছর ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির আধা সামরিক বাহিনীগুলোকে অস্ত্র সরবরাহ করে আসছিল সংযুক্ত আরব আমিরাত। তবে এবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশের আরএসএফ বাহিনীকে আর অস্ত্র দেবে না বলে জানিয়েছে আমিরাত। হোয়াইট হাউসের বরাতে 2 মার্কিন আইন প্রণেতা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছিলেন ওই 2 আইন প্রণেতা। আমিরাতের পক্ষ থেকে এমন সময় যুক্তরাষ্ট্রকে এই প্রতিশ্রুতি দেওয়া হলো যখন মার্কিন কর্তৃপক্ষ সুদানের জন্য $20 কোটি নতুন সহায়তা ঘোষণা করল। 2023 সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। এতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সুদানে বিশ্বের ভয়াবহতম একটি মানবিক বিপর্যয় হয়েছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র 2 আইন প্রণেতা বৃহস্পতিবার বলেছেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের সুদান বিষয়ক উদ্যোগকে আমলে নিয়েছে, আর তাই দেশটির কাছে $120 কোটি মূল্যের মার্কিন রকেট ও ক্ষেপণাস্ত্র বিক্রি বন্ধে তারা যে উদ্যোগ নিয়েছিলেন সেখান থেকে সরে আসছেন।
এই দুই আইন প্রণেতার একজন সিনেটর ক্রিস ভান হলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্য। বৃহস্পতিবার তিনি হোয়াইট হাউসের কাছ থেকে পাওয়া একটি চিঠি প্রকাশ করেছেন। ওই চিঠিতে বলা হয়, সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর সঙ্গে সম্পর্ক থাকার কথা নিশ্চিত করেছে আরব আমিরাত। হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মার্কিন প্রশাসনকে জানিয়েছে যে তারা এখন আরএসএফ এর কাছে কোনো অস্ত্র হস্তান্তর করছে না এবং সামনের দিনেও তা করবে না। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করেছে, যা শেষ পর্যন্ত দেশটিকে দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে তুলতে পারে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে উঠেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিগার গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছেন। এক সময় ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2021 সালে পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এরপর ওয়াশিংটন ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক কতটা অবনতি হয়েছে তা ইঙ্গিত দেয় জন ফিনারের এমন কথা। জন ফিনারের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে আরও প্রশ্ন উঠেছে যে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য বদল করছে কিনা। কেননা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বলে আসছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা। 1947 সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এরপর দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে একাধিকবার বড় যুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে গতকাল কথা বলেন জন ফিনার। তিনি বলেন, পাকিস্তান ক্রমবর্ধমানভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নের কাজ করে চলেছে। এর মধ্যে আছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অন্যান্য সরঞ্জাম, যা দেশটিকে উল্লেখযোগ্য বড় রকেট মোটর পরীক্ষায় সক্ষম করে তুলবে। বাশার আল আসাদের সঙ্গে দেখা করবেন পুতিন। রাশিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলেও দেশটিতে রাশিয়া পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মাসের শুরুতে দেশটির মিত্র আসাদ সরকারের পতনের পর এই বিষয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনো বাশার আল আসাদের সঙ্গে দেখা করেননি, যিনি সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন। তবে আসাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অবশ্যই তার সাথে কথা বলবেন এবং মস্কোতে তার সাথে দেখা করার পরিকল্পনা করছেন। আল জাজিরা জানিয়েছে, সাক্ষাতের সময় তিনি নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্য সম্পর্কে আল আসাদকে জিজ্ঞাসা করবেন, যার মুক্তিকে হোয়াইট হাউস একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছে। নাইজেরিয়ায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে আয়োজিত ক্রিসমাস ফান ফেয়ারে গিয়ে পদদলিত হয়ে 35 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পদদলিত হয়ে আহত আরও 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, পুলিশের তথ্য জানিয়েছে। বড়দিন উপলক্ষে আয়োজিত মেলায় আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এজন্য বহু শিশু সেখানে ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মেলায় প্রায় 5000-এর বেশি শিশু অংশগ্রহণ করে। মেলার আয়োজক